সেকেন্ড ব্যাচের জন্য, এলআইসিটি সেকেন্ড ব্যাচের জন্য, বাট কাইন্ড অফ ডিজাস্টার বলতে পারেন। আমরা 75 জনকে কনফার্ম করেছিলাম, মাত্র 36 জন এসেছে। 75 জনের মধ্যে 36 জন পরীক্ষা দিয়েছে, বাট পাস করবে কতজন এটা নিয়ে আমরা বড় সন্দেহ প্রকাশ করছি। 30%ও পাস করতে পারবে কিনা ইউনিভার্সিটিতে। তো পাস করাটা খুব অত্যন্ত একটা কঠিন বিষয় দেখা দিয়েছে। প্রশ্নপত্র নাকি কঠিন ছিল। যাই হোক, আমাদের সেকেন্ড ব্যাচ অনগোয়িং। আমাদের ঈদের আগে পরীক্ষা না নিতে পারলেও সেকেন্ড ব্যাচের জন্য হয়তো ঈদের পরে আমরা আবার পরীক্ষা নিতে হবে। যা পাস করে আমাদের 36 বা 40 স্টুডেন্ট হতে হবে বেসিক্যালি একটা ব্যাচ ফর্ম করার জন্য, রান করার জন্য। হ্যাঁ, দু এক না, পাস না করলে নিব না, হয়তো রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন, আরেকবার হয়তো সুযোগ দিতে পারি যেন আপনি পরীক্ষায় বসেন। ওকে, আরেকবার পরীক্ষা দেন, এটা হয়তো আমরা করতে পারি। নাথিং আদার্স কোনো অপশন আছে। যাই আমি শনিবার আমি বেসিক্যালি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ল্যারাভেল। ওকে, আমরা ল্যারাভেল নিয়ে আলোচনা করব। ল্যারাভেল কি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আর ল্যারাভেলের জন্য প্রি রিকুইজিট যে বিষয়গুলো আছে সেগুলোও একটু ধরানোর চেষ্টা করব আজকে। আমরা কোন অবস্থায় আছি সেই অবস্থাটা সাথে এটা ম্যাচ করে কিনা সেটাও একটু বোঝানোর চেষ্টা করবো। যে লাইক আমি ল্যারাভেল স্টার্ট করলাম, আমার সামনে যেন কোনো বাধা না আসে। আই হোপ আমাদের এখানে যে কতজন আছে যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে যারা সিআইপি থেকে এসেছেন, আই হোপ তাদের অবস্থা অবজেক্ট ওরিয়েন্টেড এর যে লেভেলটা থাকা দরকার, যারা প্রজেক্ট করেছেন তাদের ওই অবস্থাটা আছে। জমশেদ, নোমান, এদের অবস্থাটা নির্ভর করবে হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিসের উপরে। কারণ এই উইক থেকেই 3টা ক্লাস করে শুরু হচ্ছে, ঈদের পর থেকে 3টা ক্লাস করেই হবে। মানে 2টা করে ক্লাস হচ্ছিল না, বৃহস্পতি শনি এর সাথে সোমবারটা যুক্ত হচ্ছে, তার মানে আগামী সোমবারে ক্লাস হচ্ছে। বৃহস্পতি শনি সোম এই শিডিউলে নেক্সট বা আজকে থেকে ক্লাস শুরু। তো 3টা দিনের ক্লাসের লোডটা নেওয়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনি সোম বৃহস্পতি এভাবে ধরতে পারেন, অথবা বৃহস্পতি শনি সোম আমি যেভাবে বলি এই শিডিউলে যাবে। ঈদের মধ্যে যে গ্যাপটা পড়বে বেশ ভালোই গ্যাপ পড়বে আমার মনে হচ্ছে। যে আপনারা যেখান থেকে শুরু করবেন, আমার মনে হয় না যে আমরা বৃহস্পতিবারে ক্লাস শুরু করতে পারবো। ডেফিনেটলি এটা শনিবার থেকেই শুরু করতে হবে আমাদের, রাইট? সো শিডিউলটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনারা ছুটি ছাটার টিকিট গুলো ঠিকঠাক মতো কেটে নিতে পারেন। আমাদের ছুটি শুরু হবে সোমবার ক্লাস হয়েই, কারণ বৃহস্পতিবারে আর টিকিট হয়তো হয়ে গেছে। হ্যাঁ, পারবেন না, চলে যাবেন সোমবারে আপনার কনফ্লিক্ট। আচ্ছা, সোমবার যদি আপনার কনফ্লিক্ট, পারফেক্ট। আরেকটা দিন আমরা বাড়াই, চেষ্টা করেন আর ইভিনিং এর একটা ডেট আপনারা দেন, আমি অন্য ব্যাচের সাথে শেপ করে দিই। মঙ্গলবার হলে সমস্যা নেই। মানে আমরা যে 3 দিন যেটা করতে চাই, হ্যাঁ হ্যাঁ, 3 দিন করা যাবে না, মানে শনি মঙ্গল। ওকে, নো ইস্যুজ, আমরা মঙ্গল করে দিব। সোমবারটাকে আমরা মঙ্গল করে দিব, কারো তো সমস্যা নেই। ইভিনিং এ তো কারো প্রবলেম থাকার কথা না। আর আমার ওই পরবর্তী যে ব্যাচটা আছে ওদেরকে আমি একটা ডেট করে দিব, এটা সমস্যা না। তাহলে সোমবারের জায়গায় মঙ্গলবার। হ্যাঁ, নেক্সট ক্লাস আমাদের শনিবারে ডেফিনেটলি ক্লাস হচ্ছে এবং মঙ্গলবারে ক্লাস হচ্ছে। ঠিক আছে, তাহলে মঙ্গলবার শিডিউলটা ফিক্সড হয়ে গেল। না, নেক্সট বৃহস্পতিবারে ক্লাস হবে না, মঙ্গলবার ঈদের আগে লাস্ট ক্লাস হবে। ঠিক আছে, মঙ্গলবারে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস হবে। ঈদের পরে শুরু হবে শনিবার থেকে। ঈদ হবে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন বন্ধ থাকবে। আমাদের অফিস যদিও খুলবে শুক্রবারে, আপনাদের ট্রেনিং শুরু হবে শনিবার থেকে, 17 তারিখ থেকে ট্রেনিং। 6 থেকে 17, 11 দিন ছুটি। 11 দিন ছুটি, ঠিক আছে, কাউন্ট করেন। এবং এরকমও হওয়ার সম্ভাবনা আছে মাংস খেয়ে গড়তে গড়তে আসতে আরো 7 দিন সময় চলে গেছে। এই জন্যই বলছি তাড়াতাড়ি আসেন, কম খান। ঠিক আছে, বলেন। না, মঙ্গলবার থেকে স্টার্ট করলে আপনারা টার্গেট করবেন বৃহস্পতিবার। আই নো, হ্যাঁ আমি জানি যে আপনারা
বৃহস্পতিবার অথবা বলবেন না শনিবারেই যাই, সমস্যা কি, একটা ক্লাস তো। শনিবার থেকে 17 তারিখ থেকে ক্লাস হবে এবং ল্যারাভেল তার গতিতে আগাবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে ল্যারাভেলের একটা ক্লাস মিস মানে সব নতুন জিনিস মিস করা, প্রতিদিন নতুন কিছুই হবে। ব্লগ দিয়ে শুরু করবো, ই কমার্সে শেষ করবো। এটা বড় সমস্যা, আপনাকে প্রতিদিন শুনুন না নেটবিনস। আপনি এসে একটাকে দখল করবেন, আপনি দখলে নিতে পারেন না। এই যে লিমা দখলে নিয়ে নেয়, আপনার শক্তি কম, আপনি ধরে রাখতে পারেন না। আপনাকে বোঝাতে হবে, কিছু না বললে তো বোঝাতে হবে যে আমার সঙ্গে শেয়ার করো অথবা আমাকে আজকে দাও। বুঝতে পেরেছেন? একটু নিজের ইয়ে দেখান। যাই হোক, আমরা ল্যারাভেলটা স্টার্ট করতে যাচ্ছি। ল্যারাভেল কি সেটা নিয়ে শুরু করবো আর কি। ল্যারাভেল কেন, এটা নিয়ে আমি কথা বলবো। আমি কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম ল্যারাভেল কি এর উপরে? কি এই তো শিখে গেছেন। আমি কাজ দিব, আপনারা শিখে আসতে বাধ্য হবেন। ঠিক আছে, শিখবেন আর কি। বেসিক্যালি আমি ল্যারাভেল নিয়ে কথা বলার আগে আমি ফ্রেমওয়ার্ক নিয়ে কিছুটা কথাবার্তা বলবো। কারণ আপনারা কাজ করবেন ফ্রেমওয়ার্কে, স্পেসিফিক ভাবে যে ল্যারাভেলেই কাজ করবেন যেটা কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, মনে করেন যে সাইদুর সাহেব আসছে, উনি ওয়ার্ডপ্রেসে বেশ ভালো, ওয়ার্ডপ্রেস কোডিং বোঝেন, বা সে প্লাগইন তৈরি করতে চাচ্ছেন, সে কিন্তু ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করতে চাচ্ছেন, শিখতে আসছে কি ল্যারাভেল। কারণ কি, ডিজাইন প্যাটার্ন বলে একটা বিষয় আছে, প্রোগ্রামিং এর একটা ডিজাইন প্যাটার্ন বলে কথা আছে। বেস্ট ডিজাইন প্যাটার্ন হচ্ছে এমভিসি। মোস্ট পপুলার ফ্রেমওয়ার্কস অ্যান্ড সিএমএস ইউজ কি ডিজাইন প্যাটার্ন এমভিসি। ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্ক গুলো এবং সিএমএস গুলো কোডিং এর যে ডিজাইন প্যাটার্নটা ফলো করে তার নাম কি এমভিসি অর এমভিপি অর ভিসি। ওকে, এখন নতুন করে বলতে হচ্ছে, এমটাকে বাদ দিয়ে দেওয়ার একটা পাইতারা বলতে পারেন, বা বাদ পড়ে যাচ্ছে তার একটা সতর্ক সংকেত বলতে পারেন। সো ল্যারাভেল 5.2 তেই এম এর ইউজ কমে আসে, 3 তে তো মোটামুটি নাই বললেই চলে। অনেক চেঞ্জ এসেছে 3 তে, রাউটার গুলো চেঞ্জ হয়ে গেছে, রাউটার লোকেশন চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবং সাথে সাথে ডকুমেন্টেশন কোডিং প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, সেশন ইউজে রেস্ট্রিকশন চলে আসছে, বেশ কিছু জায়গাতে কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি হয়েছে 2 এর সাথে 3। তার মানে আমি যেটা সতর্ক করেছিলাম, আমি যে প্রজেক্টটা 2 দিয়ে শুরু করব সেটা 2 দিয়েই আগাবো, যদি 3 দিয়ে শুরু করি 3 দিয়েই আগাবো। যদি বলেন যে না আমি আজকে একটা প্রজেক্ট 3 দিয়ে করলাম, কালকে 4 বের হয়ে গেল, আমি বলবো যে হয়তোবা আমি লাকি যে আমি 3 দিয়েই করছি। 4 এর মধ্যে বড় কোনো গন্ডগোল আসতে পারে, অথবা 4 বেটারও হতে পারে, সেক্ষেত্রে আমি শুধু আফসোসই করবো, আমি চেঞ্জ করবো না আমার প্রজেক্টকে। কারণ যখনই কোনো ভার্সন চেঞ্জ হচ্ছে ফ্রেমওয়ার্কের, তখন সেখানে বড় চেঞ্জই আসে যখন ফ্রেমওয়ার্কটা নবীন, নতুন। ল্যারাভেল ফ্রেমওয়ার্ক অত্যন্ত নতুন একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বিষয়টা কি এবং কেন? আমাদের একটা মোস্ট সিনিয়র গাইস ছিল একজন, আপনার পাশে বসতো এই জায়গায়, উনি আসেন নাই আজকে? আসছিলেন? আচ্ছা, পিএসপি যে বিষয়টা, যদি ওভারঅল হিস্ট্রির কথা বলি পিএসপির জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে পিএসপি ডেভেলপমেন্টটা 95 যখন জাভা ইন্ট্রোডিউস হয় পাবলিকলি, তার পরপরই পিএসপি নিয়ে আলোচনা বা পিএসপির কাজ শুরু হয়। বাট বাণিজ্যিক ভাবে বা প্রফেশনাল ইউজ শুরু হয় 99-এ। পিএসপি যে ভার্সনটা ছিল ঠিক তখন পিএসপি 4 বেসিক্যালি 1, 2, 3 তে তেমন কিছু করা যেত না, এটা 4টা স্ক্রিপ্টিং, এখনো পিএসপি স্ক্রিপ্টিং। পিএসপির মূল যে গোলটা সেটা ছিল কি সিম্পলিসিটি, ফাস্টার,
যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে তারা কাজ শুরু করে, তারা একটা জায়গাতে তাদের যে গোলটা সেট করে সেটা হচ্ছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে যদি মার্কেটে তুলে ধরতে পারি তাহলে এটা যে সিম্পল, এটা যে ফাস্টার, এর সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করব না। সিম্পলিসিটির সাথে তারা কম্প্রোমাইজ করবে না, ফাস্টারের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। যদি করতো তাহলে হয়তো পিএসপি এতদিনে 17 বছরে স্ট্রাকচার্ড হয়ে যেত। স্ট্রাকচার্ড হওয়ার জন্য তার উপর অনেক প্রেসার এসেছে, বাট তারা সেই প্রেসার অ্যাবজর্ব করতে পেরেছে। ফর দ্যাট তারা কিন্তু এখন মার্কেট লিড করছে। মার্কেট লিড করছে বলতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে টোটাল বা এন্টায়ার মার্কেট না, এন্টায়ার মার্কেট যদি লিডার বলেন তাহলে আমি বলবো জাভার কথা। মার্কেট লিড করছে ওয়েবে, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, এর ক্ষেত্রে পিএসপি মার্কেটটা লিড করছে। শুধুমাত্র দুইটি স্ট্যান্ড, সিম্পলিসিটি, ফাস্টার, এর সঙ্গে তারা কখনোই কি কম্প্রোমাইজ করে না। তারা যদি কেউ বলে যেটা তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ভেরি ফাইন, আমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আপনাদের যদি কেউ বলে যে তুমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ করো, এটা আবার এমন কি, মানে হ্যাঁ আমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজই করি, আমার ভালো লাগে, আমি পছন্দ করি, আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে যা ইচ্ছে তাই করতে পারি, আমি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজই করি, আমি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট? সো আপনাকে হয়তো অনেকেই পচানোর চেষ্টা করবে সিএসসি তে পড়ে পিএসপি, ঠিক আছে? আরে আমার ভালো লাগে ছবি তুলতে, আমি সিএসসি তে পড়েছি, এর সাথে কোনো সম্পর্ক আছে? আমার পড়েছি এক জায়গায়, আমার কাজ করতে ভালো লাগে এক জায়গায়, আমি কাজ ওখানেই করি, রাইট, যেখানে আমার ভালো লাগে। বুঝতে পেরেছেন? তো বেসিক্যালি পিএসপি সিম্পল এবং ভেরি ফাস্ট, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অত্যন্ত ফাস্টলি পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই কারণে এখনকার দিনে যত সব পপুলার ওয়েবসাইট হিউজ ডেটা নিয়ে কাজ করছে, হিউজ ইউজার নিয়ে কাজ করছে, অলমোস্ট সবাই কি পিএসপি দিয়ে। তারাই এক সময় প্রেসার ক্রিয়েট করেছে আর তারাই এখন সেটাকে ইউজ করছে। বুঝতে পেরেছেন? অনেকে হয়তো বলবে যে ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শার্প, ডটনেট, সি প্লাস প্লাস, জাভা অনেক ভালো। আপনি এক কথায় মেনে নেবেন, হ্যাঁ অনেক ভালো। এটা অনেক ভালো ল্যাঙ্গুয়েজ, এটা টপ লেভেল ল্যাঙ্গুয়েজ, এর সাথে কোনো দ্বিমত নেই। এটা আমি যখন ওয়েব প্রোগ্রামার, ওয়েবে আমি যখন কাজ করতে যাচ্ছি, আমার দরকার কি ফ্রিডম, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আমি 2 জন নিয়েও কাজ করতে পারি, 2 কোটি লোক নিয়েও কাজ করতে পারি। তখন আমার অপশন পিএসপি ছাড়া আর অন্য কোনো কিছু সামনে আসবে না। তার একমাত্র কম্পিটিটর কি পাইথন। পিএসপির কম্পিটিটর কে পাইথন, অন্য কেউ না। আমি কাজ করব কি ক্রোর্স অফ পিপলের জন্য যারা আমার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে। জাভা ডটনেট ইটস ভেরি গুড, সিকিউর, পাওয়ারফুল, বাট তারা এত বেশি ইউজার একসাথে নিতে পারবে না, পারফরমেন্স ঠিক থাকবে না, স্লো হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, আমরা মজা পাবো না, ইউজার আসবে না। আমি এই যে পেনটা বানাচ্ছি, পেনটা যদি না কিনে আমি 1 কোটি বানিয়েছি, পরের 1 কোটি 1 নাম্বার পেন কি বানাবো? আমার 1 কোটি পেনের 50 লাখই রয়ে গেছে, 50 লাখ কি আমার লস? আমি কি পরেরটাতে যাব? ডেফিনেটলি না। বাট আমি যদি দেখি যে আমার টার্গেট ছিল 6 মাসের মধ্যে 1 কোটি পেন সেল করা, 4 মাসের মধ্যে আমার 90 লাখ শেষ হয়ে গেছে, ডেফিনেটলি আমি 1 কোটি জায়গায় তখন আবার অর্ডার দিব কি 1 কোটি 20 লাখ। কারণ আমি জানি যে আমার মার্কেটে লোকের চাহিদা আছে এবং এটা খাচ্ছে। আমি কি বুঝতে পেরেছি? খাওয়ার কারণটা কি? প্রোডাক্টটা ভালো, আমার যা সার্ভ করা দরকার সেটা সার্ভ করছে, রাইট? এখন বলেন যে কয়টা কর্পোরেট আছে আর কয়টা প্রোপাইটার আছে? আমাদের দেশে কর্পোরেট যদি আমি বলি, কর্পোরেট অফিস যেটা জায়ান্ট বলা হয়, জায়ান্ট গুলোকে কি বলা হয়? কর্পোরেট বলা হয়। 1000, 2000, 5000 কর্পোরেট আছে বা 10,000 কর্পোরেট আছে।
আমাদের দেশে 10,000 কর্পোরেট আছে। আমি যদি টপ লেভেল কর্পোরেট বলি, বসুন্ধরা বলবো, যমুনা বলবো, তাই না? সিটি গ্রুপ বলবো বা ইউনাইটেড গ্রুপ বলবো, এরাই তো, তাই না? সামিট গ্রুপ বলবো, পার্টেক্স বলবো, তারপরে কি আগোরা বলবো, এগুলো বলবো, এরা কর্পোরেট। আমি বলছি এরকম 5,000 কর্পোরেট আছে বা 10,000 কর্পোরেট আছে, বাট প্রোপাইটার 10 লাখ বা 20 লাখ প্রোপাইটার আছে, 12 বেশি আছে। পিএসপি টার্গেট ওই জায়গায়। তোমরা কর্পোরেটের জন্য কাজ করো, আমরা প্রোপাইটারের সঙ্গে কাজ করি। আমি বুঝতে পেরেছি। আমার দরকার কি বেশি ইউজার, আমার দরকার কি বেশি কাস্টমার, রাইট? সিম্পল থিংস। আমার কর্পোরেটের জন্য যে অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি অনেক টাকা পয়সা চালাচালি হয়, সিকিউরিটি ওখানে এনশিওর করতে হবে। আমার প্রোপাইটার 4-5 পেজের ওয়েবসাইট ডাইনামিক হলেই চলে, ওখানে সিকিউরিটি কোনো ইস্যুই নাই, কারণ আমার কোনো টাকাই নেই, রাইট? সো আমরা করব কি কাজ, কাজের সংখ্যাটা এখানে ইম্পর্টেন্ট। 5,000 সাইট বা অ্যাপ্লিকেশন যে মার্কেট তৈরি করবে, ডেফিনেটলি 5 লাখ কাস্টমার তার চেয়ে বড় মার্কেট ক্রিয়েট করবে। যদি কর্পোরেটের একটা অ্যাপ্লিকেশন বানাতে 10 লাখ টাকা খরচ হয় আর প্রোপাইটারের একটা ওয়েবসাইট বানাতে 10,000 টাকা খরচ হয়, তখন কিন্তু ওই সংখ্যার সাথে মাল্টিপ্লাই করে কর্পোরেটকে কি পার করে যাবে, এবং বেশি সংখ্যক লোক ওখানে কাজ করার সুযোগ পাবে, অপশনও তৈরি হবে অনেক বেশি। সো ম্যাস পিপলকে টার্গেট করে, ছোট ছোট অ্যাপ্লিকেশন, সাইট, ওয়েবসাইটকে টার্গেট করেই ল্যাঙ্গুয়েজটা পিএসপি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। বাট এখন এমন কিছু প্রজেক্টে এই ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হচ্ছে যা ওই টপ লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকেও টেক্কা দিচ্ছে এবং দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আপনারা বুধ হয়ে গেছেন ফেসবুক, যত সেল অ্যামাজন, রাইট? যত সেল কি অ্যামাজন বা সার্চ ইঞ্জিন বা তার আদার্স অ্যাক্টিভিটিস, ম্যাক্সিমামে কি ক্রোরস অফ ভিজিটার বা বিলিয়ন্স অফ ভিজিটার একসঙ্গে আসছে, অ্যাপ্লিকেশন পারফর্ম করছে কি পিএসপি। যদি বলি যে আমি মানতে রাজি আছি জাভা 1 নাম্বার ল্যাঙ্গুয়েজ, বাট এটাও আমি বলতে পারি যে ফেসবুক যদি জাভা দিয়ে তৈরি হতো এত ইউজার সে জীবনেও পেত না, বা তার পারফরমেন্স এই লেভেলে আসতো না। ফেসবুকে 150 কোটি ইউজার, পিক আওয়ার যখন হয়, যদি আমি বলি যে পিক আওয়ারে নর্মালি মোর দেন 50% ইউজার ফেসবুকে থাকে, অফ পিক আওয়ারে 10 to 20% ইউজার ফেসবুকে থাকে। আমি অফ পিক আওয়ার যদি হিসেব করি, অফ পিক আওয়ার 20%, আমি 150 কোটির 50 কোটি ফেক বাদ দিয়ে দিলাম। যদি 100 কোটিও জেনুইন ইউজার ধরি, বা তার মধ্যেও বলি, যদি বলি যে ওই 100-র মধ্যেও কন্ট্রাডিক্টরি আছে বা প্রবলেম আছে, এগুলো জেনুইন না, ফেক, ডাবল ইউজার, বাট এখন ঢোকে তখন ঢোকে, একটাতে এখন একটাতে তখন, সেই হিসেবে আমি আরো 50 কোটি বাদ দিয়ে দিলাম। যদি 50 কোটিও অ্যাকাউন্ট হয় অ্যাক্টিভ, এবং তার যদি আমি বলি 20% ইউজার, দ্যাট মিনস 10 crore। রাইট নাও ফেসবুকে এখন 10 crore ইউজার আছে মিনিমাম। It's performing well, very good, right? Because of PHP. That অন্য ল্যাঙ্গুয়েজ হলে হয়তো এইভাবে সে পারফর্ম করতে পারতো না। এখন এত বড় একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছে, এত বড় একটা কোম্পানি তৈরি হয়েছে, এত বিশাল ডাটাবেস তারা মেইনটেইন করছে, পিএসপি কি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হচ্ছে। তারা হয়তো পিএসপি কে নিজের মতো করে স্ট্রাকচার করে নিয়েছে, নিজের মতো তারা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করেছে, এবং তারা তাদের মতো করে এটাকে বানিয়েও ফেলেছে, রাইট? যা যা করা দরকার সে ধরনের ইনভেস্টমেন্টও ডেফিনেটলি সেখানে হয়েছে। তো পিএসপির কাজের জায়গাটা কোথায়? এই যে যখন ফেসবুক, ইবে, অ্যামাজন
বা গুগলের কথাই যদি আমি বলি, অলমোস্ট অল ফেসবুক শুরু থেকে ফেসবুক মানে পিএসপি তে, অ্যামাজন, ইবে বা জিমেল এর কথা যদি মানে যদি গুগলের কথা বলি, এরা কিন্তু শুরু করেছিল ASP.NET দিয়ে। তারা শুরু করেছিল ASP.NET দিয়ে, মার্কেটও তারা পেয়েছে ASP.NET দিয়ে। তারা মার্কেট দখল করা শুরু করে 2002-03 সেশনে। বাট যখন হিউজ ইউজার আসতে থাকে তখন তাদের পারফরমেন্স ডিক্রিজ করতে থাকে। তারা চিন্তা করতে থাকে অপশন কি, অপশন হিসেবে তারা সিলেক্ট করে কি পিএসপি কেই। বাট ওখানে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয় যে হিউজ অ্যাপ্লিকেশন, হিউজ ডেটা, পিএসপির মতো ল্যাঙ্গুয়েজ এটাকে ম্যানেজ করতে পারছে না। অনেক মডিউল, অনেক ফিচার, অনেক ডেভেলপার একসাথে নিয়ে কাজ করার মতো ল্যাঙ্গুয়েজ পিএসপি না। পিএসপি স্ট্রাকচার্ড না। প্রবলেমটা ওখানেই দেখা দেয় যে এটাকে ম্যানেজ করা যাচ্ছিল না কোনোভাবেই। যখনই বড় প্রজেক্ট শুরু করেছি কিছু দূর আগানোর পরে এটাকে আনম্যানেজড হয়ে যাচ্ছে। কয়েকটা কারণে আনম্যানেজড হয়। ডেভেলপারদের প্রবলেম, লাইক আমার বেটার অপরচুনিটিস এসেছে, আমি নাই। বাট সে হয়তো 9 মাস, 10 মাস, 1 বছর কাজ করেছে। সে যে কোডগুলো লিখেছে 30-40 হাজারের লাইনের কোড সেই বোঝে, আবার তাকে দিলে ওটা বুঝতে তার 7 দিনও লাগে। তার নিজের কোড। অন্য একজন এসে ওই 10 মাসের কোড বুঝবে আর 3 মাস পরে লঞ্চিং সেটা মিট করবে, রিয়েলি ভেরি ডিফিকাল্ট। যেখানে কোনো স্ট্রাকচার নেই সেখানে স্ট্রাকচার তৈরি করে কাজ করাটা অত্যন্ত কঠিন, ইম্পসিবল লেভেলের। তো পিএসপি তখন অবজেক্ট ওরিয়েন্টেড হয় নাই। বড় বড় কোম্পানি পড়ে যায় বিপদে, কি করব এখন? শুরু তো করেছিলাম, এখন তো শেষ হয় না। হাজার হাজার প্রজেক্ট কি ড্রপ হতে থাকে, ফেল হতে থাকে। যে পিএসপি স্ক্রিপ্টিং এ থাক, একে নিয়ে আর কোনো কিছু করা যাবে না, এগোনো যাবে না, কারণ বড় প্রজেক্ট এদের দিয়ে করা যাচ্ছে না, আনম্যানেজড হয়ে যাচ্ছে। তখন কিছু কোম্পানি যারা ইনভেস্ট করে যে না ল্যাঙ্গুয়েজটা স্ট্রাকচার্ড হচ্ছে না, তারা ওই সময় তারা ল্যাঙ্গুয়েজকে অনেক প্রেশারাইজ করে, অর্গানাইজেশনকে PSP.NET কে স্ট্রাকচার করো, আদারওয়াইজ ডিস্ট্রয় হয়ে যাবে। তারা ওই জায়গাতেই স্টাক থেকেছে, না আমরা স্ট্রাকচার করব না, রাইট? আমি সিম্পলই থাকবো, তোমরা জায়ান্ট এটাকে ইউজ করো না, রাইট? আমি চাল বেচে খাবো, ঠিক আছে? তোমরা মোবাইল বেচো, আমি চাল বেচে খাবো। বুঝতে পেরেছেন? তো বেসিক্যালি ওই জায়গায় থাকার পর ওই জায়ান্টরাই আলটিমেটলি ইনভেস্ট করেছে যে না ওরা তো কথা শুনে না, আমি এমন টিমকে একটা কাজে লাগাই যারা ওই ল্যাঙ্গুয়েজটাকে একটা ফরম্যাটে নিয়ে আসবে, একটা স্ট্রাকচার বানিয়ে দেবে। ল্যাঙ্গুয়েজ যেভাবে দিচ্ছে ওই ল্যাঙ্গুয়েজকে ঘষা মজা করে একটা স্ট্রাকচার বানিয়ে দেবে, ওই স্ট্রাকচারটা সবাই ফলো করবে। ল্যাঙ্গুয়েজ নিজে থেকে স্ট্রাকচার না হোক, কোম্পানিগুলো তখন দায়িত্ব নিয়ে ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে একটা প্রপার ডিজাইন প্যাটার্ন ইন্ট্রোডিউস করে। প্রোগ্রামিং এর ডিজাইন প্যাটার্ন সেই অনেক আগে থেকে, সিন্স 1980 অনেক আগে থেকেই প্রোগ্রামিং এর ডিজাইন প্যাটার্ন ছিল, যেটা বেসিক্যালি জাভা .NET ফলো করে এসেছে। পিএসপি শুরু করে 4 থেকে 4-5 নিরলস কাজ করার পর কিছু কোম্পানি, যার নাম কি আপনারা হয়তো শুনেছেন, কোডিগনেটর, জেন্ড, কেক পিএসপি, আত্মপ্রকাশ করে তখন। সরি, ফ্রেমওয়ার্ক হিসেবে তখন বেসিক্যালি আত্মপ্রকাশ করে। আর ওই সময়টাতে এই ফ্রেমওয়ার্ক গুলো ডেভেলপমেন্ট করার পেছনে যে ইনভেস্টমেন্টটা, সেটা ওই জায়ান্টরাই করে। ডোনার যারা, অনেক কোম্পানি আছে যারা ডোনেট করেছে অনেক টাকা পয়সা এর পেছনে, এখনো ডোনেট করছে আপডেটের জন্য। সেটা বুঝতে পেরেছেন যে আপনি একটা ভালো কিছু বানান, ডোনার পাওয়া যাবে। আপনি একটা ভালো কিছু তৈরি করেন, ডোনার ডেফিনেটলি আপনার পেছনে আসবে। অনেক সাইট আছে তারা হয়তো ওয়েলফেয়ার নিয়ে কাজ করছে, হিউজ ডোনেশন আসছে সেখানে। ডোনেট করার মতো লোকের কিন্তু অভাব নেই, বাট আপনাকে কাজটা দেখাতে হবে, বোঝাতে হবে। তো ওই কোম্পানিগুলো যখন আত্মপ্রকাশ করে ছোট ছোট করে, লাইক কোডিগনেটর 0.7,
ভার্সন, জেন্ড 1.0 ভার্সন, কেক 1.0 ভার্সন। কোঅর্ডিনেটর যখন আসে সে যে 1 ভার্সন সেটা বলার সাহস করে নাই, বলে 0.7 ভার্সন। যেটা বুঝতে পেরেছেন? সো এই লেভেল থেকে তারা শুরু করে। বলছি ভার্সনিং এর বিষয়টা হচ্ছে যে আমি যখন 0.7 বলছি, দ্যাট মিনস আমি এই স্ট্রাকচারটাকে 100% করতে চেয়েছিলাম, তার মধ্যে 70% হয়েছে এবং এটা মোটামুটি কাজ করার উপযোগী, সো তাকে আমি 0.7% এ রিলিজ করলাম, রাইট? সে একটা টার্গেট করেছিল উইদিন 1 ইয়ার আমি এই পর্যন্ত যাব এবং এখানে গিয়ে একটা যে কাজ রিলিজ দিব, যদি সে সম্পন্ন করতে পারে সে 0.1 ভার্সন। তারা একটা টার্গেট করে। পরের ভার্সনটা মেজর ভার্সন কি এক এক করে পয়েন্ট হয়, আর যদি সাবসেকশন ভার্সন আসে তখন পয়েন্ট পয়েন্ট করে ভার্সন হয়। তাদের ছোট ছোট মডিউলে কাজ করে থাকে। যেমন ল্যারাভেল 4 ছিল, 5 এ এসেছে বড় একটা চেঞ্জ নিয়ে, বাট 5 এর পর থেকে 5.1, 5.2, 5.3, বাট এর ভেতরে আবার সাবসেকশন আছে। 5.2 এর 31 সাবসেকশন এসেছে, 5.2.31 সাবসেকশনে তারা টার্গেট সেট করে 7 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস। এই কাজটা করার পর আপডেট, এই কাজটা করার পর আপডেট। এটি হচ্ছে বেসিক্যালি ভার্সনিং। তারা যে টার্গেটটা করছে নির্দিষ্ট সময় ফুলফিল করার পর তারা তাদেরকে একটা মার্কস দিয়ে সেটাকে ভার্সনিং রিলিজ করছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফ্রেমওয়ার্ক কি সেটা আমরা বেসিক্যালি জানি না। একটা স্ট্রাকচার প্রোগ্রামিং এর একটা কিছু, যার ভেতরে প্রোগ্রাম করতে গেলে আমাকে একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনে আগাতে হবে, নাথিং এলস, রাইট? কোড লিখবো পিএসপি তেই, বাট তাদের বেঁধে দেওয়া নিয়মে। তারা আমাকে একটা নিয়ম দিয়ে দিয়েছে, ওই নিয়মে আমাকে চলতে হবে। আপনি মনে করেন যে ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনালে, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন ইউল্যাবে, পাশাপাশি দুইটা ইউনিভার্সিটি, বাট তাদের রুলস কিন্তু একরকম না, হয়তো তাদের পড়ানোর স্টাইল বা গ্রেডিং সিস্টেম একরকম না। আপনি যখন যেখানে তার নিয়মই আপনাকে মেনে চলতে হবে। আপনি টিচার ছিলেন ইউল্যাবের, আপনি এখন টিচার ইউনাইটেডের, ইউল্যাবের ফরম্যাট অনুযায়ী যদি আপনি রেজাল্ট বানান, এটা কি অ্যাকসেপ্টেবল হবে? ডেফিনেটলি নট, কারণ তাদের পলিসি ডিফারেন্ট, হয়তো বা সিলেবাসও ডিফারেন্ট পড়ানো হয়। আমি ওখানে যে কোশ্চেন দিয়েছি আজকে এখানে এসে একই কোশ্চেন দিচ্ছি, সেটা তো অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। যেটা বোঝা যাচ্ছে? দুইজনই পড়াচ্ছে গ্রাজুয়েশন, দুইজনই পড়াচ্ছে কম্পিউটার সায়েন্সে, দুইজনই পড়াচ্ছে কি ইউজিসির রুলস অনুযায়ী, ইউজিসি চলছে সরকারি নিয়ম অনুযায়ী, বাট পার্থক্য কি বিস্তর। যেটা বুঝতে পেরেছেন? ঠিক তেমন ফ্রেমওয়ার্ক আমাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করতে কি বাধ্য করবে, আবার বিভিন্ন ফ্রেমওয়ার্কের মধ্যে বিভিন্ন স্টাইল ফলো করতে হয়। বাট যখন আমি ইউনিভার্সিটির টিচার, আমি পড়াতে পারি, ওইটা অ্যাডপ্ট করতে কি আমার সময় লাগবে? আমি ইউল্যাবে পড়িয়ে এসেছি, আমাকে ইউনাইটেডে পড়াতে গিয়ে আবার শুরু করতে হবে শূন্য থেকে? ডেফিনেটলি নট। আমি জানি কিভাবে পড়াতে হয়, তার প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে, আদারওয়াইজ তার প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে। আমি হয়তো ভুলে যাবো ইউল্যাবের কথা, আমি শুরু করবো কি ইউআইএর প্যাটার্ন। এই জন্যই আপনি যখন কোন একটা প্যাটার্ন শিখবেন, একটা স্টাইলে কোড করা শিখবেন, অন্য প্যাটার্ন ধরতে আপনার সময় লাগবে না। এটা সময়ের ব্যাপার, মানে খুব সামান্য সময়ের মধ্যেই আপনি এটাকে অ্যাডপ্ট করে ফেলতে পারবেন। এটাই রিয়ালিটি। সো বেসিক্যালি 2005 এর শেষের দিকে এসে যে ফ্রেমওয়ার্ক গুলো ইন্ট্রোডিউস হয়, এটা হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি আর পিএসপি কে পেছনে তাকাতে হয়নি। ওই যে ড্রাস্টিক্যালি ফল করছিল কি প্রজেক্ট, যে পার্সেন্টেজ ছিল মোর দেন 60%, 62%। লাইক আমরা যখন কাজ করা শুরু করি 2005 এ, আমরা র কোডিং দিয়ে স্টার্ট করি। 2005 এর শেষেই কোডিগনেটর ফার্স্ট রিলিজ 0.7, সেখানে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল 0.7 এর সাথে। তো 0.7 এ যখন কাজ করা শুরু করি, তখন তার ফোরাম বা তখন তার কমিউনিটি কোনো কিছুই বিল্ড করে নাই। অনেক কষ্ট করে শিখতে হয়েছে, অনেক কষ্ট করে কাজও করতে হয়েছে। তো বেসিক্যালি যখন ফ্রেমওয়ার্ক গুলো নিজেকে আস্তে আস্তে করে বিল্ড করেছে, স্ট্রাকচার্ড করেছে, তখন কিন্তু তার কাজের চেহারাই কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সো ছোট থেকে শুরু করে বড় প্রজেক্ট গুলো সেটাকে অ্যাডপ্ট করতে আলটিমেটলি বাধ্য হয়েছে বা উপকৃত হয়েছে। আমরা যখন কাজ শুরু করি লাইক 2005 এর কথা, তখন আমরা মার্কেটে যে বিষয়টা জানতাম বা শুনতাম যে কোম্পানিতে কাজ দিয়েছে,
আমরা এরকম না যে একজন ফ্রিল্যান্সারকে একজন কাস্টমার কাজ দিয়েছে, বা আপনার সাথে আমার পরিচয় আছে, আমি কাজ জানি, আমাকে কাজ দিয়েছে, এটা গোনার বাইরে। গণনা করা হতো বা যে স্ট্যাটিস্টিক্সটা তৈরি করা হয়েছিল এন্টায়ার ওয়ার্ল্ডে পিএসপির উপরে, যে প্রজেক্টটা শুরু করা হতো কাস্টমার কোম্পানির সাথে, সেই প্রজেক্টের 62% লাইভে আসার আগেই ফেল হয়ে যেত, ডেভেলপমেন্ট হতে হতেই বন্ধ। এটা 2002 থেকে 2005 এর সিনারিও, 3, 4, 5 পর্যন্ত এই সিনারিওটা। আমরা থান্ডার যে আমরা কাজ করছি, প্রজেক্ট লঞ্চ হবে না কেন, বাট আলটিমেটলি অনেক প্রজেক্ট আমাদের চোখের সামনেই ধপাস, হয়তোবা ডেভেলপারের কারণে অথবা কি ক্লায়েন্টের কারণে, মাঝে যেটা আছে কোম্পানি, তারও রিজন থাকতে পারে। অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল ওই সময়টাতে। ওখান থেকে বাঁচানোর যে উপায়টা, সেটা খোঁজার চেষ্টা যারা দূরদৃষ্টি রাখে তারাই করেছে, এবং এই ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি সবকিছুকে বাঁচিয়ে দিয়েছে। ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস হওয়ার পরেও কারেন্ট স্ট্যাটিস্টিক্স 28% প্রজেক্ট ফেল হয়। এখনো 100টা প্রজেক্টের 28টা প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু হওয়ার পর আলোর মুখ দেখে না, বা যে প্ল্যানে আগানোর কথা ছিল সেই প্ল্যানে আগায় না। আস্তে আস্তে করে কাস্টমার হয়তো পেছনে চলে যায়, হতে পারে সেটা ডেভেলপারের কারণে, ডেভেলপমেন্টের ফ্লজের কারণে, অথবা কোম্পানির কারণে, অথবা কাস্টমারের নিজের কারণে। বুঝতে পেরেছেন? যে লাইক আমি যখন একটা ইনভেস্টমেন্টে যাব, আমি চাইবো একটা প্রপার টাইমে এটা এক্সিকিউট হোক। কোম্পানি টানছে, সেও কতদিন টানবে, টানছে কোনো একটা সময় হাল ছেড়ে দিচ্ছে, যেটা বুঝতে পেরেছেন? হয়তোবা সেটা ডেভেলপ হচ্ছে, বাট কাজের সময় কাজ হচ্ছে না। যে আমার কালকে রেজাল্ট হবে, রেজাল্টটা ওয়েবসাইটে দেখা যাবে, বাট ওয়েবসাইট লঞ্চ হবে পরশুদিন, হবে? কিন্তু হওয়ার কথা না, তাই না? হ্যালো, নমস্কার, বলেন। আমরা যা জানছিলাম, তো কিছুটা তো বুঝতে পারছি, তাই না, যে ফ্রেমওয়ার্ক কেন। তো ফ্রেমওয়ার্কটা ওখান থেকে শুরু। এখন পর্যন্ত 20টারও বেশি ফ্রেমওয়ার্ক আছে যারা পপুলার। হাজারো ফ্রেমওয়ার্ক, আমরা বলি হাজারো ফ্রেমওয়ার্ক আছে, আসলেই আছে। প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতেই তাদের নিজস্ব ফ্রেমওয়ার্ক আছে। আমরা জানি, আমরা যারা কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বা নেই, তারা যদি না জেনে থাকে জেনে রাখেন, প্রত্যেকটা কোম্পানি তার একটা নিজস্ব স্ট্রাকচার তৈরি করে রাখে। এই স্ট্রাকচার দিয়ে খুব দ্রুত গতিতে একটা নির্দিষ্ট টাইপের সাইট তৈরি করে ফেলা যায়। তারা হয়তো ওইটা দিয়েই শুরু করেছিল। হ্যালো মোশারফ, হ্যালো। আচ্ছা, তো সেগুলো তো আর রিনাউন্ড না, ওই ফ্রেমওয়ার্কটা তো অন্যরা কেউ ইউজ করে না। রিনাউন্ড ফ্রেমওয়ার্ক কোনগুলো? আমি ইউজ করছি, আপনি ইউজ করছেন, সবাই ইউজ করছে, ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে। এই ধরনেরই ফ্রেমওয়ার্ক, পপুলার ফ্রেমওয়ার্ক আছে মোর দেন 20, বাট এর মধ্যে মোস্ট পপুলার নেম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও লারাভেল। এটা 1 নম্বরে আছে। আপনি যদি বলেন যে কি যেন বলে, একটা কথা আছে না যে কিংবদন্তিদের কি যেন বলে, সবার সেরা, একটা কথা আছে না, সর্বকালের সেরা। সর্বকালের সেরা ফ্রেমওয়ার্ক দিলে এখন লারাভেলের নামই আসে। আর সর্বকালের সেরাটা অ্যাকচুয়ালি সিলেক্ট হয় কিভাবে? সর্বকালের সেরাটা ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সিলেক্ট হয় যার ইউজ সবচেয়ে বেশি হয়েছে। মনে করেন যে যদি আমি ক্রিকেটার বলি সর্বকালের সেরা, ব্যাটম্যানের কথা বলবে তার গড় অনেক বেশি, রাইট? হ্যাঁ, গড় অনেক বেশি। বাট এখন যদি কেউ ঠিক ওই গড় বা তার চেয়েও বেশিতে খেলে থাকে, তাকেও কিন্তু আপনি সর্বকালের সেরা বলতে পারেন, রাইট? সো বেসিক্যালি ইউজ হচ্ছে সবচেয়ে বেশি এখন লারাভেল।
এবং পরিমাণটা এতই যে 2005 থেকে শুরু করে 2016 11 বছরে যত ফ্রেমওয়ার্ক এসেছে, যে লাইক আমি যদি বলি যে কোডিনেটরের বয়স হচ্ছে 11 বছর, জেন্ডের বয়স 11 বছর, কেকের বয়স 11 বছর, আর ল্যারাভেলের বয়স কি 4 বছর। 4 বছর, এর মধ্যেই ল্যারাভেল সবাইকে ছাড়িয়ে গেছে, কোডিনেটর দ্বিতীয় অবস্থায় আছে সর্বকারের সেরার মধ্যে, রাইট? বাট এখন রাইট নাও ইউজের দিক থেকে কোডিনেটর আছে থার্ডে, ফার্স্টে আছে কি ল্যারাভেল, 2 আছে কি YII, 3 আছে কোডিনেটর। বাট মোস্ট ইজিয়েস্ট ফ্রেমওয়ার্ক বলা হয় কোডিনেটরকে, সবচেয়ে ইজি ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে বলা হয়, এবং হিউজ নাম্বারের ওয়েবসাইট ওই ফ্রেমওয়ার্কে আছে। স্টিল আমাদের দেশের মার্কেটে যদি আমি বলি যে আমাদের মার্কেটে ডিমান্ড কেমন, ল্যারাভেল কোডিনেটর অলমোস্ট কাছাকাছি। এন্টায়ার ওয়ার্ল্ডে ল্যারাভেল খুবই জনপ্রিয়, আমাদের দেশেও জনপ্রিয়, রাইট? যদি বলি যে আমার মার্কেটে 100টা কাজ আছে ফ্রেমওয়ার্কের, তাহলে আমি বলবো যে 50টা কাজ আছে ল্যারাভেলের। খুব কম, আমাদের দেশে কম, সারা বিশ্বে অনেক বেশি। হ্যাঁ, হয়তো 35টা কাজ আছে কোডিনেটরের, 15টা কাজ বাকি থাকছে, অন্যরা ভাগ করে নিচ্ছে। বাট এন্টায়ার ওয়ার্ল্ডে 25% ল্যারাভেল, 16% YII, 7 to 8%, এটা রাউন্ড আপ হয়। আমি যদি 8% বলি সেটা কোডিনেটর, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর বাকিরা বিলো 2%, বাকিরা হচ্ছে কি বিলো 2%। হ্যালো, অ্যাপাচি দেখে বলতে হবে। বেসিক্যালি ওই পারফরমেন্সটা স্লো হওয়ার পেছনে, যদি বেশি ইউজার এসে এটা পারফরমেন্স স্লো হয়, বেসিক্যালি প্রবলেমটা ওই জায়গায় দেখা দেয় যে ফ্রেমওয়ার্ক গুলো মাইস্কুয়েল এর প্যাটার্নে কোয়েরি অ্যাকসেপ্ট করে না। কিছু কিছু ফ্রেমওয়ার্ক করে, কিছু কিছু ফ্রেমওয়ার্ক অত্যন্ত স্ট্রিক্টলি এটা ফলো করে যে আমাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী কোয়েরি লিখতে হবে, যা বেসিক্যালি যে কোনো ডেটাবেজের সাথেই কাজ করতে পারবে, যেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি অ্যাক্টিভ রেকর্ডস আর কোয়েরি বিল্ডার। ল্যারাভেলে বলি কোয়েরি বিল্ডার, কোডিনেটরে বলি অ্যাক্টিভ রেকর্ডস। তারা ওইটাকে কি করে, ফার্স্টে ফাংশনাল ওয়েতে আমাদের কাছ থেকে ইনপুট নেয়, আমরা কোড আর ফাংশন লিখি, ফাংশন বেসড কোয়েরি লিখি, ওই কোয়েরিটা র এসকিউএল এ কনভার্ট হয়, দেন এসকিউএলটা এক্সিকিউট হয়। তার মানে কি টাইম কিল হচ্ছে সেখানে। বাট যখন আমি র প্রসেসে কোনো প্রোগ্রাম করছি, সেখানে র এসকিউএল লেখা হচ্ছে। সো র এসকিউএল সরাসরি ডেটাবেজের সাথে কানেক্ট করছে এবং এক্সিকিউট হচ্ছে। আর আমি যখন অ্যাক্টিভ রেকর্ডস লিখছি, সেটাকে প্রথমে এসকিউএল এ কনভার্ট করা হচ্ছে, এসকিউএলটা ডেটাবেজে গিয়ে এক্সিকিউট হচ্ছে। সেটা বুঝতে পেরেছেন? ওখানেই সময়টা বেশি কিল হয়ে থাকে। তো যদি এ ধরনের কোনো পারফরমেন্স হয়, বেসিক্যালি আমি হয়তো বলবো যে যদি ওখানে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক, সার্ভারের আপলিঙ্ক ডাউনলিঙ্ক যদি সেম থাকে, সেক্ষেত্রে ফ্রেমওয়ার্কের কোড নিয়ে আপনাকে কাজ করতে হবে। আর যদি সার্ভারটা ডাউনগ্রেডেড থাকলে সেটাও একটা ইস্যু হতে পারে। সার্ভারটা অনেক সময় অনেক সার্ভার আছে যে কনকারেন্ট ইউজারের হিট সহ্য করতে পারে না, শেয়ার্ড সাইট, হ্যাঁ শেয়ার্ড সার্ভার, আমি ইউজ করছি শেয়ার্ড সার্ভার, আর আমি ইউজ করছি কি ডেডিকেটেড সার্ভার। সো ডেফিনেটলি এখানে পার্থক্য আছে, যে ব্যান্ডউইথটা তার জন্য ফিক্স, আর যখন শেয়ার তখন তার জন্য সেটাও কি ব্যান্ডউইথটাও শেয়ার। সো 50,000 5,000 ডেফিনেটলি পার্থক্য তৈরি হবেই। মনে করেন যে এন্টায়ার ব্যান্ডউইথ 50,000 নেয়ার মতো, আমার ওখানে সাইটই আছে 50টা, প্রতিদিন যদি 1000 করে ভিজিটর আসে 50 লাখ হয়ে যাচ্ছে, কিন্তু আর কোন একটা সাইট একাই 50,000 ইউজ করছে। সো ডেফিনেটলি ওই সার্ভারেরও একটা ইস্যু আছে, যে সার্ভারের কারণেও সাইট স্লো হতে পারে। বাট এতটুকুই বলতে পারি যে ল্যারাভেল বা র পিএসপি বা ফ্রেমওয়ার্ক আর র পিএসপি এর মধ্যে পার্থক্য খুবই সামান্য। পার্থক্য খুবই সামান্য। আমরা আরেকটা জিনিস একটু দেখবো, laravel.com এই সাইটটা আমি যারা আগে থেকে ক্লাস করছে বারবার বলেছি, এই সাইটটা আপনারা ভিজিট করেন, সাইটটি স্টাডি করা শুরু করেন। ডকুমেন্টস বা ডকুমেন্টেশনে যদি যাই, এখানে 5.3 চলে আসছে, আগের ভার্সন গুলোর জন্য এখানে বলা আছে, তাদের ডকুমেন্টেশন আমি দেখতে পারি। ওপর থেকে আমরা শুরু করব এবং সুন্দর করে এগুলো দেখার চেষ্টা করব।
Laravel ইনস্টলেশন দিয়ে আমরা শুরু করব টার্মিনাল থেকে। সো এর জন্য আমাদের কম্পোজার লাগবে। আমি একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি। কম্পোজার কি, PHP আর্টিসান কি, আর Laravel ফ্রেমওয়ার্ক কি। কম্পোজার কি, PHP আর্টিসান কি, ARTISAN, হ্যাঁ, PHP আর্টিসান কি, কম্পোজার কি, আর Laravel কি। এই তিনটা বিষয় সম্পর্কে আমরা একটা ব্যাখ্যা লিখে নিয়ে আসবো নেক্সট ক্লাসে। ওয়ার্ড ফাইলে সুন্দর করে একটা ব্যাখ্যা তৈরি করব নিজেদের মতো করে, এবং ওইটা এনে আমরা সবাই সবার সাথে আলোচনা করব। আমি এটা সম্পর্কে এটা জেনেছি, তাহলে আমরা সবাই জেনে যাব যে এই তিনটা কি। এই তিনটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট যখন আমি Laravel করতে যাচ্ছি। ঠিক আছে, একটা জিনিস এনশিওর করতে হবে যারা ল্যাপটপ নিয়ে আসছেন তাদের জন্য, এখানকার ল্যাপটপ গুলোতে আপডেটেড জ্যাম্প বা PHP ভার্সন দেওয়া আছে 5.6.4। আমাদের এখানে ইনস্টল করা আছে 5.6.11 অথবা 5.6.19। ওকে, 5.6.4 এর উপরে PHP ভার্সন হতে হবে যখন আমার মেশিনে Laravel ইনস্টল হবে, Laravel 5.3। সো যদি PHP ভার্সন ডাউনগ্রেডেড থাকে মেশিনগুলোতে, বাসার মেশিনে বা আপনার ল্যাপটপে, অবশ্যই সেটা আপডেট করে আসতে হবে। আমাদের এই ল্যাপটপগুলোতে আমরা লেটেস্ট PHP ভার্সন দিয়ে রেখেছি এবং সেই মেশিনগুলোতে কম্পোজারও দেয়া আছে। বাট আমি কিভাবে লেটেস্ট জ্যাম্প আমরা জ্যাম্প ইনস্টল করতে পারি, আমি কম্পোজার দিয়ে শুরু করব। composer.org বা getcomposer.org, getcomposer.org থেকে আমরা কম্পোজার ডাউনলোড করতে পারবো, কম্পোজার ইনস্টল করব। আমরা ফার্স্টে জ্যাম্প ইনস্টল করব, তারপরে কি কম্পোজার ইনস্টল করব, দেন আমরা টার্মিনাল থেকে Laravel ইনস্টল দিয়ে দিব। এবং সবকিছুর গাইডলাইন কি, এই ইনস্টলেশন যে গাইডলাইনটা দেখছেন না, এই ইউআরএল এ আছে। আপনি চেষ্টা করলে আজকেই বাসে গিয়ে Laravel ইনস্টল করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কোনো প্রবলেমও আপনাকে ফেস করতে হবে না, ভেরি সিম্পল। ওকে, সো এখন আমরা বলি আমাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা। জেন সার্টিফিকেশন অত্যন্ত প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন PHP এর জন্য, বা বলবো যে হাইস্ট লেভেল সার্টিফিকেশন PHP এর। এই সার্টিফিকেশনটা জেন অর্গানাইজেশন করে থাকে। এর একটা পার্টিকুলার সিলেবাস আছে, নির্দিষ্ট সিলেবাস পড়তে হয়। বাট এই সিলেবাসটা যদি আমি বলি যে কি সিলেবাসটা, আমি বলবো যে PHP.NET এর ডকুমেন্টেশন, PHP ম্যানুয়াল। যে PHP ম্যানুয়াল জানে সে জেন সার্টিফিকেশন এক্সামে পাস করবে, আর ম্যানুয়াল না পড়লে সে পাস করতে পারবে না। তারপরে নির্দিষ্ট কিছু টপিক আছে যেগুলো প্রায়োরিটি দেওয়া হয় 5.5 এর জন্য, যে ওই টপিকগুলো পড়ে গেলে হয়তো পাস করার সম্ভাবনা আছে। পাস মার্কস 70%। আমাদের দেশে দুইটা সেন্টার আছে, IBCS Primex এবং নিউ হরাইজন। দুইটা সেন্টার হওয়াতে তারা মনোপলি বিজনেস করে। মনোপলি বিজনেসটা এরকম যে তাদের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে, অন্যরা পরীক্ষা দিতে পারবে না, বাইরে থেকে পরীক্ষা দেওয়া অ্যালাউড না। সো তারা ব্যাচ ফর্ম করে 25-30 জনের। ওকে, ব্যাচ ফি হচ্ছে লাইক অ্যারাউন্ড 30,000 35,000। এর মধ্যে 15,000 টাকার জেন্ট সার্টিফিকেশনের এক্সাম ফিটাও তারা নিয়ে নেয় আগেই। সার্টিফিকেশন এক্সাম ফিটা বেসিক্যালি $200, $195, রাইট? বাট আমরা যদি এখন পেমেন্ট করতে পারি বা কোনো একটা সুযোগ থাকে, নর্মালি এখনো দিচ্ছে না, অন্যান্য দেশে দেয়, বাংলাদেশে দেয় না, যে আপনি নিজে ডেস্কে বসে আপনি সার্টিফিকেশন এক্সাম দেবেন। এটা অন্যান্য দেশকে অ্যালাউ করে, জেন্ট বাংলাদেশকে দেয় না, বাংলাদেশকে বিলিভ করে না। ওরা বলে এরা খুবই দুর্নীতি পরায়ণ। সো এই জন্য সেন্টারে বসেই দিতে হয় নির্দিষ্ট IP অ্যাড্রেসে। এই কারণে তারা মনোপলিটা করে। যে আমি যদি নিজে থেকে দিতে পারতাম, আমি $200 পে করে আমি কিন্তু পরীক্ষাটা দিতে পারতাম। আমি যেহেতু সিলেবাস জানি, অনলাইনে কিন্তু সিলেবাস দেওয়াই আছে, মডেল টেস্ট দেওয়া যায়, রাইট? আপনি দিয়ে শিখে দিয়ে কিন্তু আপনি পরীক্ষা দিতেই পারতেন। বাট অনেকেই যেটা হয়, সে ক্যাপেবল, পরীক্ষা দিতে হবে, ক্লাস করতে হবে, 35,000 টাকা দিতে হবে, জন্য অনেকে সার্টিফিকেশনটা নেয় না। বাট আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি PHP ম্যানুয়ালটা ভালো করে পড়েন, আর কিছু গাইডলাইন আছে সেগুলো দেখে পরীক্ষায় বসেন, আপনি ডেফিনেটলি পাস করে যাবেন। ফ্রেমওয়ার্ক, ওদেরই ফ্রেমওয়ার্ক বিশেষ করে না, ওইটা আলাদা একটা ফ্রেমওয়ার্ক। Laravel যেমন একটা ফ্রেমওয়ার্ক, জেন্ট একটা ফ্রেমওয়ার্ক, ওই অর্গানাইজেশনের একটা ফ্রেমওয়ার্ক। বাট জেন্ট একটা অর্গানাইজেশন
যেটা নিজেদের এমন লেভেলে নিয়ে গেছে যাদের সার্টিফিকেটটাকে সবচেয়ে হাইস্ট লেভেল সার্টিফিকেট বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের ব্র্যান্ডিংটা বেসিক্যালি পিএসপি তে। সানজাভা বলে না, সানজাভা সার্টিফিকেশন, সো সানজাভা তাদেরকে ওই লেভেলে নিয়ে গেছে যাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তারা নিজেদের ওই লেভেলে নিয়ে গেছে, বাট তারা ওই ফ্রেমওয়ার্ক শিখে দেন সার্টিফিকেট হতে হবে এরকম না। আপনি পিএসপি জানেন, আপনার কোনো ফ্রেমওয়ার্ক জানা দরকার নেই, আপনি জেন সার্টিফাইড হতে পারেন, বাট এর ডিমান্ড আছে এবং ডিমান্ডটা বেশ ভালো মাত্রায় আছে। আপনি যদি জেন সার্টিফাইড হন, এমনও কিছু কোম্পানি আছে তারা তাদের নেওয়ার জন্য এরকম করে বসে আছে, স্টার্টিং স্যালারি হবে 35 to 40। আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই বাট আপনি জেন সার্টিফাইড, আপনাকে সেটা দিয়েই তারা নেবে। স্টার্টিং স্যালারি আমাদের দেশে 35-40, এটাকে মানে স্বপ্নের মতো মনে হয়, বাট অনেক কোম্পানি আছে আপনি সার্টিফিকেট নিয়ে যান, প্রুফ করেন, আপনাকে জব দিতে তারা রাজি। বা আপনি সার্টিফিকেট নিয়ে আসেন, আমি উইদিন 7 days জব দিয়ে দিব, এটা গ্যারান্টেড। বুঝতে পেরেছেন? এটা গ্যারান্টেড। আল্লাহ যদি আমার 7 দিনের জন্য সুস্থ রাখে, আমি আপনাদের জব দিয়ে দিতে পারবো, যদি কেউ সার্টিফিকেট নিয়ে আমার কাছে আসে এবং বলে যে আমি জেন সার্টিফাইড, এবং ওই লেভেলেরই জব দিতে পারবো ইনশাল্লাহ। অলওয়েজ তার ডিমান্ড আছে, অলওয়েজ। আপনি আজকে আসেন, আজকেই আপনি অপশন ক্রিয়েট করে দিতে পারবেন, রাইট? কারণ ওই জেন্ট সার্টিফিকেশনে আলাদা একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে কোম্পানি ভ্যালু ক্রিয়েট করে। আমার জেন্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ার আছে, এই কারণে কোম্পানি তাদের অ্যাকসেপ্ট করে, হায়ার করে। জেন্ট সার্টিফাইড কতজন আছে, আদারওয়াইজ বড় কাজ পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? সার্টিফিকেট হওয়ার সাথে সাথেই সেট করে তোলা যায়, ডিমান্ড আছে ডেফিনেটলি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আমাদের শনিবারে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। একটা ছোট্ট নোটিস আছে আমাদের যাদের ডিউ আছে, ওকে।